তো এই বুল অ্যান্ড বিয়ার এই শব্দগুলো প্রথমে বলি, এগুলো স্টক এক্সচেঞ্জের সাথে সম্পর্কিত। বুল কাদেরকে বলে বলো তো? বুল হচ্ছে তারা যারা ধরো যে সমস্ত ট্রেডাররা এটা আশা করে যে মানে ওরা এটা চায় যে আমার মার্কেটের যে ভ্যালু, কোনো একটা স্টকের ভ্যালু সেটা উপরের দিকে যায়, অর্থাৎ দাম বাড়ুক। আর বিয়ার এটা চায়, সেই সমস্ত ট্রেডার যারা বিয়ার তাদেরকে বলা হয়, সেই সমস্ত ট্রেডারদেরকে বলা হয় যারা এটা আশা করে যে মার্কেট যেন ডাউন হোক, মার্কেট যেন নিচের দিকে যায়। বুঝতে পারলে তো? তো এই বুল আর বিয়ার এই স্টক মার্কেটের সাথে সম্পর্কিত। স্টক মার্কেট বললেই আমাদের দুটো নাম খুব মাথায় আসে, সেটা হচ্ছে একটা হচ্ছে বিএসসি, বিএসই, বোম্বে স্টক এক্সচেঞ্জ, আরেকটা হচ্ছে এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বোম্বে স্টক এক্সচেঞ্জ অনেক পুরনো, এশিয়ার সব থেকে পুরনো স্টক এক্সচেঞ্জ হচ্ছে এই বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এটা কত সালে তৈরি হয়েছিল তোমার? 1875। আর এই যে এটা হচ্ছে 1992 সালে হয়েছিল, 1992 সালে হয়েছিল। এবং এই বিএসসি কোথায় আছে বলো তো? দালাল স্ট্রিট, বোম্বে। দালাল স্ট্রিট, বোম্বে, বোম্বে। এবার এই বিএসসি আর এনএসসি এটাও কিন্তু মুম্বাই আছে। তোমাদের একটা ট্রিক বলে দিচ্ছি, ব্যাংক, বিমা, এই সমস্ত অর্থনীতি সম্পর্কিত বেশিরভাগ যে ইনস্টিটিউশনগুলো রয়েছে, কোনো একটা ব্যাংক বলো, তার যে হেডকোয়ার্টার সাধারণত দেখা যায় যে তাদের হেডকোয়ার্টারগুলো মুম্বাই অবস্থিত। আর সেই জন্যই ভারতের ক্যাপিটাল, মানে ইকোনমিক ক্যাপিটাল, হ্যাঁ, আর্থিক রাজধানী বলা হয়ে থাকে কাকে? মুম্বাইকে। মুম্বাইকে ভারতের আর্থিক রাজধানী বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা মাথায় রেখো। যদি না জানো, যদি টুক্কা মারতে হয়, ধরো কোনো একটা ব্যাংকের দিল, তুমি ধরো জানা নেই সেটা, তখন কী করবে? মুম্বাই মেরে দেবে, যদি না জানা থাকে সেক্ষেত্রে। যদি মারতেই হয় তাহলে মুম্বাই মারবে। যাই হোক, আর একটা কথা বলে রাখি যে এই যে সূচক হয় বিএসসি বা বোম্বে স্টক এক্সচেঞ্জের যে সূচক বা ইন্ডেক্স, সেটা হচ্ছে তোমার সেন্সেক্স। তোমরা নাম শুনে থাকবে, হ্যাঁ, সেন্সেক্স। আর তোমার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে সূচক, সেটা হচ্ছে তোমার নিফটি। ঠিক আছে, নিফটি। আর কী হচ্ছে, ঠিক আছে, যাই হোক, এগুলো মাথায় রেখো। আর ভিটামিন বি 12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে কে? ভিটামিন বি 12। ভিটামিন বি 12 দেখো, আমার দেখবে এর আগে কোনো একটা ক্লাসে ভিটামিন নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। ভিটামিন বি 12 হচ্ছে, এর রাসায়নিক নাম হচ্ছে সাইনোকোবালামিন। রাত কানা হয় কিসের জন্য? রাত কানা হয় ভিটামিন এর অভাবে, রেটিনল এর আর তোমার রেটিনল কী থেকে হয়? বিটা ক্যারোটিন থেকে হয়ে থাকে। রিকেট রোগ ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে রিকেট রোগ। রক্তাল্পতা ভিটামিন বি 12 অভাবে হয়ে থাকে। ঠিক আছে, ভিটামিন বি 12 অভাবে হয়ে থাকে। আর গলগণ্ড হয়ে থাকে তোমার আয়োডিনের অভাবে। ঠিক আছে, গলগণ্ড হয়ে থাকে কিসের অভাবে? আয়োডিনের অভাবে। গয়টা রোগ বলা হয় এটাকে। ঠিক আছে, তো পরের কোশ্চেনটা চললাম। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত সম্পর্কযুক্ত হচ্ছে হর্ষবর্ধন, কনিষ্ক অশোক আর চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। দেখো, প্রথম কথা হচ্ছে, এই যে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে না, এটা তৈরি করেছিল কুমারগুপ্ত। কে করেছিল? কুমারগুপ্ত। বোঝো জিনিসটাকে, বোঝো। এই অশোক এই যে বিক্রমাদিত্য না, এই বিক্রমাদিত্য, অশোক, কুমারগুপ্তের অনেক আগেকার লোক। এরা জানেই না যে ভবিষ্যতে কোনো দিন আমাদেরই কোনো উত্তরসূরি নালন্দা বিশ্ববিদ্যালয় বলে কোনো একটা বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারে। এটা জানতোই না। সেই জন্য এরা তো অপশন থেকে প্রথমেই বেরিয়ে যাচ্ছে। অশোক তো যীশুখ্রিস্টের জন্মের আগেকার লোক, চন্দ্রগুপ্ত পরেকার লোক, কিন্তু কুমারগুপ্তের অনেক আগেকার লোক। বুঝতে পারলে তো? তাহলে এরা দুজন তো হলোই না, কে পড়ে থাকতে পারে? এটা হচ্ছে 78 এডির লোক। হ্যাঁ, এ বসেছিল কখন? 78 এডিতে। আর সেখানে হর্ষবর্ধন বসেছিল কত বলো তো? 606-এ বসেছিল, 606, এবং মারা গিয়েছিল 647-এ। হ্যাঁ, দেখো, তোমরা সবাই হয়তো এটা জেনে থাকবে যে এই যে হর্ষবর্ধনের সময়কালে তোমার একজন এসেছিল। আমার হর্ষবর্ধনের সময়কালে একজন এসেছিল, কী নাম তার? হিয়াংসাং। কী ছিল? হিয়াংসাং। আমার পেনটা ডিস্টার্ব করছে। হিয়াংসাং এসেছিল। হিয়াংসাং কিন্তু হর্ষবর্ধনের সময়কালে এসেছিল, কিন্তু এসেছিল কোথায়? ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। কোথায় এসেছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এবং সেই কারণেই দেখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে হর্ষবর্ধনের একটা সম্পর্ক রয়েছে। ঠিক আছে, হিয়াংসাংয়ের লেখা বইয়ের নাম কি? ফোকো কি? ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত তা হলো। ব্যবসায়িকভাবে মানে হচ্ছে কমন নেম কি? সোডিয়াম বাইকার্বনেটের কমন নেম কি? আমরা সাধারণ মানুষরা এটাকে কী নামে জেনে থাকি? তো আমি শুরুতেই যে বলেছিলাম যে এটা খাবার সোডা। হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট বললে এটা খাবার সোডা। এর অর্থ হচ্ছে NaHCO3, ঠিক আছে। এবং এটা হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট। আর তোমার যদি হয় কাপড় কাচা সোডা যদি বলে, কাপড় কাচা সোডা হচ্ছে তোমার সোডিয়াম Na2CO3, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। এর সাথে আর একটা 10H2 করে দেবে।
10H2 করে দেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কাপড় কাচা সোডার মানে এটা তো অবশ্যই মনে রাখবে, Na2CO3 ডট NH2, আর এইটা তোমার NaHCO3, এই রাসায়নিক সংকেতগুলোকে মাথায় রেখো, ঠিক আছে। ব্লিচিং পাউডার সম্পর্কে কি বলবো? ব্লিচিং পাউডার হচ্ছে CaOCl2, ঠিক আছে, CaOCl2, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড অথবা ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, এই দুটোই নামে পরিচিত হচ্ছে তোমার ব্লিচিং পাউডার। রাজ্যসভার চেয়ারম্যান কার দ্বারা নির্বাচিত হয়ে থাকে? রাজ্যসভার চেয়ারম্যান, যে ভাইস প্রেসিডেন্ট হবে আমাদের দেশের, সেই কিন্তু অটোমেটিক্যালি রাজ্যসভার চেয়ারম্যান হবে। তো এখানে মানে পরোক্ষভাবে তোমাকে এটা জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্টকে কে নির্বাচন করে থাকে। তো ভাইস প্রেসিডেন্টের জন্য মনে রাখবে, এই যে মানে কোনো একটা সদনের, মানে দুটো সদন রয়েছে আমাদের সদনের, যে পার্লামেন্টের যে দুটো হাউস, একটা হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা, এই লোকসভা এবং রাজ্যসভার সমস্ত মেম্বারদের দ্বারা সমস্ত পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। হ্যাঁ, পার্লামেন্টের উভয় কক্ষের দ্বারা নির্বাচিত হয়ে থাকে। এমনটা নয় যে শুধুমাত্র রাজ্যসভার চেয়ারম্যান মানে রাজ্যসভার লোকদের দ্বারা কি নির্বাচিত হতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। কারণ রাজ্যসভার যে চেয়ারম্যান, সে শুধু রাজ্যসভার দায়ভার গ্রহণ করে তা না, সে গোটা ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট হয়ে থাকেন তিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো এমনটা নয় যে মনোনীত লোকরা দিতে পারবে না, বা কেবলমাত্র ইলেক্টেড মেম্বারাই দিতে পারবে, এরকম কোনো ব্যাপার নয়। সমস্ত যত লোক আছে, উভয় কক্ষেরই যত লোক আছে, সবাই কিন্তু এই রাজ্যসভা চেয়ারম্যানের দিতে পারবে। তারপর নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? দেখো, বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর হচ্ছে দামাস্কাস, ঠিক আছে। বিশ্বের প্রাচীনতম, এই ধরনের কোশ্চেন আগেও এসেছে। তো এই মনে রাখবে, একটা তোমাদের বলে দিচ্ছি, তো এটা তোমাদের বাড়ির কাজ, যে কোনো একটা দেশ, তার কান্ট্রি আর তার ক্যাপিটাল, মানে কান্ট্রি, কারেন্সি আর ক্যাপিটাল, কান্ট্রি, কারেন্সি এবং ক্যাপিটাল, এই তিনটে জিনিস একসাথে একটা লিস্ট বানিয়ে সেটাকে মুখস্থ রাখবে। আমি চেষ্টা করবো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার, ঠিক আছে। নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়? ফটোগ্রাফির জন্য প্রয়োজন কি? ফটোগ্রাফির জন্য প্রয়োজন হচ্ছে সিলভার ব্রোমাইড। তোমরা অনেকেই হয়তো এটা করে এসেছো, জানো এটা যে সিলভার ব্রোমাইড। আর তোমাদের আগের দিন একটা কোনো ভিডিওতে বলেছিলাম যে সিলভার আয়োডাইড তোমার কৃত্রিম বৃষ্টির জন্য প্রয়োজনীয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এই যে পটাশিয়াম নাইট্রেট, এটা নাইট্রা নামে পরিচিত। হ্যাঁ, নাইট্রা নামে পরিচিত এই পটাশিয়াম নাইট্রেট, ঠিক আছে। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে NaCl। তোমরা জানো যেটা খাবার লবণ, যে আমরা যে নুনটা খাই সেটা অ্যাকচুয়ালি এটাই সোডিয়াম ক্লোরাইড। তারপর চলো, ইউনাইটেড নেশনের সদর দপ্তর অবস্থিত। ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায়? বলো। নিউ ইয়র্ক, যেটা আগেই বলেছি। ইউনাইটেড নেশন নিয়ে খুবই আমরা আলোচনা করে নিয়েছি আগে। আর ওয়াশিংটন ডিসিতে রয়েছে আইএমএফের সদর দপ্তর এবং ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। জেনেভাতে আমি বলেছি WMO, হ্যাঁ, WTO, তারপর WMO, WTO, তারপর হচ্ছে WIPO, তারপর হচ্ছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এই সমস্ত কিছু মানে হচ্ছে তোমার জেনেভাতে। প্যারিসে হচ্ছে ইউনেস্কো, UNSCO, ঠিক আছে। তো এইগুলো মাথায় রেখো। নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? তোমরা এটা সবাই পারবে, যে নাগাল্যান্ড একটা রাজ্য, বাকি সবগুলো হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক আছে। আমাদের যে ভারতবর্ষে প্রথমে তো জানো যে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়, তখন আমাদের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল বলে কিছু ছিল না। তখন কি হতো? তখন তোমার ক খ গ ঘ এরকম কিছু শ্রেণীতে ভাগ করা হতো ইয়েগুলোকে। পরবর্তীকালে সর্দার বল্লভভাই প্যাটেল সেগুলোকে একত্রিত করে, এবং প্রায় 562টা প্রিন্সলি স্টেটকে একত্রিত করে বর্তমানের যে ভারতের যে মানচিত্র সেটাতে ফিরিয়ে আনে। এবং 1956 সালে তোমার কি হয়েছিল? 14টা স্টেট এবং 6টা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে। 14টা স্টেট এবং 6টি ইউনিয়ন টেরিটরি প্রথমে ছিল। তারপর সেটা ভাগ হতে হতে আজকে 28টা স্টেটে এসে পৌঁছেছে, এবং 8টা ইউনিয়ন টেরিটরি বর্তমানে আমাদের। তো এইগুলোকে একটু মাথায় রেখো। আর নাগাল্যান্ড কিন্তু আমাদের কোনো নয়। মানে ইউটি কোনগুলো দেখো, লাক্ষাদ্বীপ, পুডুচেরি, তোমার দিল্লি, চণ্ডীগড়, তোমার দাদরা নাগার হাভেলি এবং দমনদিউ, এবং তোমার কী হলো 1 2 3 4 5 6 6 বলতে লাদাখ, JNK, আর আন্দামান নিকোবর, আর তাহলে 1 2 3 4 5 6 7 8 হয়ে গেল। আর তো কিছু নেই।
দিল্লি বলে দিয়েছি। তো এই কটা জিনিস ছিল আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল। মনে রেখো এই লাক্ষাদ্বীপ হচ্ছে একটা কোরাল দ্বীপ, ঠিক আছে? লাক্ষাদ্বীপ হচ্ছে একটা কোরাল দ্বীপ। আর যে পুদুচেরি, এই পুদুচেরিতে প্রথমে ফ্রান্সের আধিপত্য ছিল, হ্যাঁ? ফ্রান্স এটাকে করতে ফ্রেঞ্চদের কলোনি ছিল এই পুদুচেরিতে। ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার হচ্ছে সুকুমার সেন। ইলেকশন কমিশন স্থাপনা হয়েছিল 1950-এ, তখন থেকেই তিনি হয়েছিলেন। এবং ফার্স্ট মুখ্য নির্বাচন হয়েছিল তোমার এতে। আর হ্যাঁ, এটা 1950-এ কবে হয়েছিল? 25শে জানুয়ারি। এই জন্য এটাকে কী বলা হয়ে থাকে? এটাকে বলা হয়ে থাকে ইলেকশন কমিশনের মানে ভোটার্স ডে। এই জন্য এই দিনটাতে আমরা ভোটার্স ডে পালন করে থাকি। কত নাম্বার আর্টিকেলের দ্বারা এটাতে হয়েছিল? 324 থেকে আসে। আর 326-এ ভোটদানের অধিকার, 326-এ ভোটদানের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এটা তোমার 15 নাম্বারে আছে, 15 নাম্বার পার্টে রয়েছে। মাথায় রেখে এই সমস্ত জিনিসগুলো। নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? তো নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? সেটা হচ্ছে MS DOS। এই MS DOS অনেক পুরোনো একটা অপারেটিং সিস্টেম। এটা প্রায় 1981 এরকম সামথিং এটা লঞ্চ হয়েছিল। এগুলো ধীরে ধীরে অনেক পরবর্তীকালে এসেছিলো এবং বর্তমানে এগুলো আরও বেশি অ্যাডভান্স এবং মানুষ এগুলোকেই কম্পিউটারে ব্যবহার করতে থাকে। তো MS DOS-এর ডেস্কটপ অপারেটিং সিস্টেম, হ্যাঁ, মাইক্রোসফটের প্রথম ভার্সন ছিল এটা, ঠিক আছে? ডেস্কটপ অপারেটিং সিস্টেম। ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে? হ্যাঁ, তাদের প্রদান করে নিচের কী বলতে চাইছে, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনকে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? তো ইউনেস্কো দ্বারা কোনটাকে দেওয়া হয়ে থাকে আর কি? বিজ্ঞানের মানে কোন পুরস্কারটি বিজ্ঞানের জন্য দেওয়া হয়ে থাকে? ইউনেস্কো কোন পুরস্কারটি বিজ্ঞানের জন্য দিয়ে থাকে? সেটা হচ্ছে যে কলিঙ্গ পুরস্কার, ঠিক আছে? কলিঙ্গ পুরস্কার কে দেয়? ইউনেস্কো দিয়ে থাকে। ইউনেস্কো প্যারিস আমরা জানি হেডকোয়ার্টার। এবং এটা এর জন্য কালিদাস সম্মানটা কে দিয়ে থাকে? MP সরকার দিয়ে থাকে। ম্যাক্সেসে এটা ফিলিপিন্স দিয়ে থাকে। মনে রেখে এশিয়া নোবেল বলা হয় পুরস্কারটাকে, ঠিক আছে? বুকার প্রাইজ মনে রেখো, বুকার প্রাইজ দিয়ে দেওয়া হয়ে থাকে তোমার UK থেকে। এবং আমাদের এই বছরে পেয়েছে হার্ট ল্যাম্প বলে একটা বইয়ের জন্য কে পেয়েছে? নামটা আমার মনে আসছে না। হার্ট ল্যাম্প বইটা লেখার জন্য পেয়েছে, হ্যাঁ। এবং দুজন পেয়েছে। একজন, এটা কন্নড় ভাষায় লেখা বইটা, হ্যাঁ, বইটা কন্নড় ভাষায় লেখা। আমি এখানে তোমাদের দিয়ে দেবো যে কার জন্য বলছি আমি কথাটা, সেটা নয়। তো এই বুকার প্রাইজের ব্যাপারে একটু জেনে রেখো। ধূমকেতু প্রতি 76 বছর অন্তর মহীয়মান হয়। ধূমকেতু কোন ধূমকেতু? হ্যালির ধূমকেতু। কোন ধূমকেতু? হ্যালির ধূমকেতু প্রতি 76 বছর অন্তর অন্তর মুহ্যমান বা দৃশ্যমান হয়ে থাকে, ঠিক আছে? পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে, এটা আর আমি বারবার 3 থেকে 4 বার এই জিনিসটা আলোচনা করেছি। নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, হাইড্রোজেন একদম এতটাই নগণ্য যে এটাকে করা হয় না, মানে বাকি 1% সব বাকিগুলো থাকে, বুঝতে পারলে তো? 78 আর 21 দেখো না 99 হয়ে যাচ্ছে। ভেবে দেখো, আর ওই 1%টা তুমি কী বিভাগ করবে? তাও তো কার্বন ডাইঅক্সাইড 0.03%, এটা অনেক সময় পরীক্ষায় আসছে বলে দিলাম। হ্যাঁ, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? কাকে? তোমরা যদি 12ই অক্টোবর একটা ভিডিও বানিয়েছিলাম আমি, সেই ভিডিওটা যদি দেখো, ওটা কিন্তু আমি পাবলিশ করেছিলাম, মানে যে সময় পাবলিশ করেছিলাম তখন কিন্তু আমি দেখিনি। আর ওটা তখন আই থিঙ্ক যখন পরীক্ষাটা চলছে তখন আমি ওটা রেকর্ডিং করছি। তো আমি এটা না জেনেই রেকর্ডিং করেছি এবং সেই ভিডিওটাতে আমি এটা বলেছি পুরো স্টোরিটা, যে সুভাষচন্দ্র বসু তোমার হরিপুরাতে করেছিল 1938 সালে। তোমরা দেখে নিও ভিডিওটা, হ্যাঁ। আমি আবার বলা মানে আবার সময় নষ্ট করা একই জন্য। ত্রিপুরীতে করেছিল 1939 সালে, ঠিক আছে? বাট এখানে কিন্তু সে সভাপতিত্ব করেনি, তার কারণ হচ্ছে এখানে অনেকে আপত্তি জানিয়েছিল এবং তার জন্য একটা ভোটাভুটি হয় এবং সেই ভোটে কিন্তু সুভাষচন্দ্র বোস জিতে যায়। কার কাছ থেকে? তার বিপক্ষে কে ছিল? পট্টাভি সীতারামাইয়া। কে ছিল? পট্টাভি সীতারামাইয়া। এই লোকটার সাথে সে ভোটে দাঁড়িয়েছিল এবং ভোটে জিতেও গিয়েছিল। এবং তা সত্ত্বেও কিন্তু সে পদত্যাগ করে, কারণ গান্ধীজি তাকে অতটা সাপোর্ট করেনি সেই সময়, আর সে চায়নি যে। এবং সেই জন্যই সে সেই বছরই অর্থাৎ 1939 সালে কংগ্রেসের ভিতরে থেকেই সে একটা পার্টি গঠন করে, যার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক, ঠিক আছে?
এবং জানো তোমরা যে 1940 সালে তিনি জার্মানির উদ্দেশ্যে বেরিয়ে যান, তাকে গৃহবন্দী করা হয় এবং 1941 সালে তিনি বেরিয়ে যান কাবুল থেকে তোমার জার্মানি, রাশিয়া এসব যায়। মুসোলিনি, হিটলার এদের সাথে তিনি যোগাযোগ স্থাপন করেন, যাতে করে তিনি ভারতের বাইরে গিয়ে একটা কোনো আর্মি গঠন করতে পারে, এবং তার আর্মির নাম ছিল আজাদ হিন্দ ফৌজ, যেটা রাসবিহারী বসু প্রথমে গঠিত করতে শুরু করেছিল। পরে 1942 সালে রাসবিহারী বসু গঠন করেছিল এবং 1943 সালে সেটাকে সুভাষচন্দ্র বসুর হাতে সমর্পণ করেছিল। তো এই সমস্ত তথ্যগুলো তোমরা করো। কোন পদার্থটি 0 ডিগ্রি, এটা একটু আমি বলে দিচ্ছি এই জিনিসটা, এটা আসলে এত কিছু হবে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, হ্যাঁ এগুলো কিছু নয়, হ্যাঁ 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে যায়। দেখো জলের আয়তন না, যখন 0 ডিগ্রি থাকে তখন যেটা থাকে তার থেকে তার আয়তন ধীরে ধীরে কমতে থাকে, তারপর আবার তার কিন্তু আয়তন ধীরে ধীরে আবার বাড়তে থাকে যত তুমি করবে, উত্তপ্ত করবে। কেন না, 0 ডিগ্রিতে কিন্তু ওর তাপমাত্রা সবথেকে কম থাকলেও 0 ডিগ্রি কিন্তু ওর আয়তন সবথেকে কম নয়, তার আয়তন সবথেকে কম হচ্ছে 4 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে নয় 4 ডিগ্রিতে। তারপর তুমি ধীরে 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 যত বাড়াতে পারো বাড়াও। 4 ডিগ্রিতে আয়তন হচ্ছে সবথেকে কম, কেন না এই 4 ডিগ্রিতে তার ঘনত্ব সবথেকে বেশি হয়। আয়তন আর ঘনত্বের ব্যস্ত সম্পর্ক, আয়তন যত বাড়বে ঘনত্ব তত কমবে, আয়তন যত কমবে ঘনত্ব তত বাড়বে, এই হচ্ছে সিস্টেম। তো যেহেতু 4 ডিগ্রিতে তার ঘনত্ব বেশি থাকে, সেই কারণে 4 ডিগ্রিতে তার আয়তনও সব থেকে কম থাকে। তো এখানে কার কথা বলা হচ্ছে, জলের কথা বলা হচ্ছে। কার নির্ণয়ের জন্য নিম্নলিখিত কোন পদ্ধতি, কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? বয়স নির্ণয়ের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। আর টাইপিং একটু গন্ডগোল হতে পারে, একটু দেখে নিও তোমরা। আমি বলে দিচ্ছি, মুখে যেটা বলছি সেটা ঠিকই বলছি, যে শিলা বা পাথরের যে আমি কিছুক্ষণ আগেই জাস্ট বললাম যে পাথরের বয়স নির্ণয়ের জন্য কার্বন ডেটিং করা হয়ে থাকে, পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, এবং এর জন্য দরকার হয় কার্বন 14 নামক আইসোটোপের, ঠিক আছে, কার্বন 14 নামক আইসোটোপের প্রয়োজন হয়ে থাকে। ভারতের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটি? সামরিক ক্ষেত্রে হচ্ছে পরমবীর চক্র। দেখো আমি বলে দিচ্ছি, গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বলা হয়, পরমবীর চক্র, কীর্তি চক্র, অশোক চক্র, এগুলো হচ্ছে কী চক্র, এইগুলো হচ্ছে গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড বলা হয়ে থাকে, ঠিক আছে। এটা দুটো টাইমে দেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে পিস টাইম আর একটা হচ্ছে ওয়ার টাইম। পিস টাইমে যে সমস্ত জিনিসগুলো দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে তোমার সবথেকে নিচে হচ্ছে তোমার সূর্যা চক্র, কীর্তি চক্র, অশোক চক্র, এটা হচ্ছে পিস টাইমে দেওয়া হয়ে থাকে। কী কী বললাম, সব থেকে নিচে হচ্ছে সূর্যা চক্র, তার থেকে বড় হচ্ছে কীর্তি চক্র, তার থেকে বড় হচ্ছে অশোক চক্র। আর এইটাতে তোমার এখানটাতে বলছি, তোমার এই ইয়েটাতে ওয়ার টাইমে কী কী দেওয়া হয়ে থাকে, বীর চক্র, মহাবীর চক্র আর পরমবীর চক্র, ঠিক আছে। পরমবীর চক্র এই কটা দেওয়া হয়ে থাকে তোমার ওয়ার টাইমে দেওয়া হয়ে থাকে। আর আমি যে নিচে যেটা লিখছি সেটা হচ্ছে সব থেকে মানে তোমার একটু তার থেকে বড় হচ্ছে তোমার মহাবীর, তার থেকে বড় হচ্ছে ঠিক আছে, মানে একটু মানে যেটা বড় সেটাকে আমি উপরে লেখার চেষ্টা করেছি। বেশ, তো এই ছিল। তারপরে ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা সংযুক্ত? ভারত ও শ্রীলঙ্কার স্থলভূমি নিচের কোনটি দ্বারা যুক্ত? ভারত এবং শ্রীলঙ্কা, এটা সবাই জানো, পক প্রণালী দ্বারা সংযুক্ত। দেখো পক প্রণালী কোথায় আছে, তোমার ভারত এবং শ্রীলঙ্কার মাঝখানে আছে। মালাক্কা কোথায় আছে, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখানে আছে মালাক্কা। আর বেরিং প্রণালীটা এটা মনে রেখো, ইউএস এবং তোমার রাশিয়ার মাঝখানে রয়েছে তোমার বেরিং প্রণালী। এই বেরিং প্রণালীর মাঝখান দিয়ে তোমার কী পেরিয়ে গিয়েছে বলো তো, আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে গিয়েছে। এটা মাথায় রেখো যে আন্তর্জাতিক তারিখ রেখা কোন প্রণালীর উপর দিয়ে প্রবাহিত হয়েছে, মনে রাখবে এই বেরিং প্রণালী। এটা কোথায় আছে, ইউএস এবং রাশিয়ার মাঝখানে রয়েছে। আর মালাক্কা স্টেট কোথায় রয়েছে, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মাঝখানে। আর পক প্রণালী ভারত শ্রীলঙ্কার মাঝখানে। নিচের কোনটি আকবরের রাজত্বকালের সরকারি ভাষা ছিল? দেখো ফার্সি ভাষা ছিল মুঘলদের সরকারি ভাষা। দিল্লি সালতানাত ওদেরও সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা। কিন্তু যদি বলা হয় যে গুপ্ত ডাইনেস্টিতে সরকারি ভাষা কী ছিল, সংস্কৃত। এটা কোনো একটা ডাব্লিউপির কোশ্চেনে এসেছিলো 2019 সালে কনস্টেবলের কোনো একটা পরীক্ষাতে এসেছিলো যে গুপ্তদের সরকারি ভাষা কী ছিল, মনে রাখবে সংস্কৃত। বাদামি বায়ু কী জিনিস? বাদামি বায়ু হচ্ছে আলো রাসায়নিক ধোঁয়া বোঝাতে বা ফটোকেমিক্যাল একটা স্মগ টাইপের জিনিস। হ্যাঁ, যখন কোনো একটা শিল্পাঞ্চলে যখন প্রচুর পরিমাণে তোমার বিশেষ করে হাইড্রোকার্বন বেশি বৃদ্ধি পেয়ে থাকে, তখন ওটা যে সূর্যের যে ফোটন কণা সেটার সাথে বিক্রিয়া করে এক প্রকার বিশেষ ধরনের একটা আভা তৈরি করে, সেটাই হচ্ছে বাদামি বায়ু বলে দেয়, ঠিক আছে, বলা হয়ে থাকে। তো এটা মনে রাখবে যে ফটোকেমিক্যাল ইয়ারটাই হচ্ছে অ্যাকচুয়ালি বাদামি বায়ু বলা হয়ে থাকে এটাকে। কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হলো, পৃথিবীর কেন্দ্রে কী ওজন হবে?
আমি বলেছিলাম যে ওজন মানে হচ্ছে মাস ইনটু গ্র্যাভিটি। আচ্ছা বলো, পৃথিবীর কেন্দ্রে কি কোনো গ্র্যাভিটি আছে? কোনো ইয়ে হবে? মানে মাধ্যাকর্ষণ শক্তি থাকে? থাকে না। পৃথিবীর কেন্দ্রে কোনো মাধ্যাকর্ষণ শক্তি থাকে না। তাহলে পৃথিবীর কেন্দ্রে মাধ্যাকর্ষণ শক্তি কি? 0। আর কোনো জিনিসের সাথে 0 গুণ করলে কত হয়? 0 হয়। তার মানে এর উত্তর হবে কত? 0। এবারে তোমরা একটা কথা বলো যে আমাদের যে পৃথিবীর সবথেকে বেশি আকর্ষণটা কোথায় কাজ করে জানো তো? পৃথিবীর যে ভূপৃষ্ঠ, সেই ভূপৃষ্ঠে সবথেকে বেশি আকর্ষণটা কাজ করে। এবারে ভূপৃষ্ঠে এটা তো বুঝতে পারলে ভূপৃষ্ঠে সবথেকে বেশি কাজ করে। কিন্তু ভূপৃষ্ঠের কোন জায়গাটাতে সবথেকে বেশি? তার মধ্যেও সবথেকে বেশি কোথায়? কোন জায়গাটাতে? তোমরা বলবে যে তোমার পোল, যে মেরু অঞ্চলে সবথেকে বেশি তোমার আকর্ষণ বেশি হয়ে থাকে। আর সবথেকে কম আকর্ষণ কোথায় থাকে? নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে? এটাও মাথায় রেখো। কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন তোমার কে? চৌধুরী রহমত আলী। নাও আর নেভার নামক একটা বই লিখেছিল সে, সেই বইয়ে এই কথা বলেছিল, নাও অর নেভার। আর এই পাকিস্তানের নামটা কীভাবে এনেছিল জানো? পাকিস্তান পাক এটা হচ্ছে কাশ্মীর, পাঞ্জাব আর আফগানিস্তানের কিছুটা অংশ নিয়ে তোমার বানানোর চেষ্টা করেছিল। আর বালুচিস্তানের যে কিছুটা অংশ নিয়ে পাক, আর ওদিকে বালুচিস্তানের স্থানটাকে নিয়ে পাকিস্তান করে দিয়েছিল। তো এই জিনিসগুলো একটু ভিতরের, অতটা না জানলেও তোমার চলে যাবে। আর হ্যাঁ, পৃথক রাষ্ট্রের দাবি, এটা যদি বলা হয় পৃথক রাষ্ট্রের দাবি প্রথম কোন ইয়েতে করা হয়েছিল? 1940 সালে লাহোর অধিবেশন, যেটা মুসলিম লীগের অধিবেশন। সেই মুসলিম লীগের লাহোর অধিবেশনে প্রথম পৃথক রাষ্ট্রের দাবি উত্থাপন করেছিল। আর প্রথম পৃথক রাষ্ট্র দাবি করেছিল তোমার কী নাম ওই লোকটার, যে আমাদের শাহজাহান লিখেছিল প্রধানটা? মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, চলো। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ। কোথায় ওটা? এই নিচে রয়েছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রেলপথ। হ্যাঁ, এটা যে রাশিয়া রয়েছে না, রাশিয়ার এক সাইড, এই সাইড থেকে শুরু করছে মস্কো থেকে, মানে তোমার পশ্চিম দিকে মস্কো রয়েছে, এই মস্কো থেকে শুরু করে একদম পূর্ব দিকে তোমার ভ্লাদিভস্টক পর্যন্ত যাচ্ছে। এটা বিশাল বড় একটা রুট। হ্যাঁ, এই রুটটা প্রায় 9,000-এর উপরে একটা মানে কিলোমিটার দৈর্ঘ্যের। আর এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, এটা প্রায় 7 দিনের উপর, মানে 1 সপ্তাহের উপর টাইম লাগে। এই প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য নিচের সময়ের সাথে স্থানের কত মিনিটের পরিবর্তন দেখা যায়? মানে পৃথিবীটা যদি 1 ডিগ্রি ঘোরে দ্রাঘিমা, হ্যাঁ, পৃথিবীটা যদি 1 ডিগ্রি ঘোরে, মানে একটা দ্রাঘিমা, এটা দ্রাঘিমা, এগুলো হয়তো দ্রাঘিমা বলা হয়। ঠিক আছে? পৃথিবীর মধ্যে অনেক দাগ রয়েছে, তোমরা জানো তো। এই যে তোমার একটা দ্রাঘিমা রেখে আর একটা দ্রাঘিমার, হ্যাঁ, তোমার পার্থক্য কত, সময়ের পার্থক্য কত হয় একটা দ্রাঘিমা থেকে আর একটা দ্রাঘিমা, এই ছোট্ট একটা ঘুরতে তোমার কতটা সময় লাগে সেটা জানতে চেয়েছে। এটা হচ্ছে 4 ডিগ্রি। একটু এক্সপ্লেন করে দিই অ্যাকচুয়ালি হয় কী জিনিসটা। দেখো, পৃথিবী পুরো এক পাক, পৃথিবী এটা পুরো এক পাক ঘুরতে, মানে পুরো 360 ডিগ্রি ঘুরতে তার সময় লাগছে কত? মানে এক পাক ঘুরে কত দিন? একদিনে ঘুরে, একদিনে এক পাক ঘুরে, মানে কি 24 ঘন্টায় সে এক পাক ঘুরে যাচ্ছে, তাই তো? 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘুরছে। এর 24 ঘন্টায় যদি 360 ঘুরে, মানে 360 ঘুরতে তার সময় লাগছে কত? 24। ঠিক আছে, তাহলে 24 ঘন্টা, তাহলে কত হচ্ছে? কাটাকাটি করো এটা। 2 30 15। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় সে কতটা ঘুরছে? 1 ঘন্টায় সে ঘুরছে 15 ডিগ্রি। 1 ঘন্টায় 15 ডিগ্রি। 1 ঘন্টায় যদি 15 ডিগ্রি ঘোরে, মানে 1 ঘন্টা মানে সে 60 মিনিটে ঘুরছে 15। আমি এইভাবে একটু ভালোভাবে লিখি। 15 ডিগ্রি ঘুরতে তার সময় লাগে কত? 60 মিনিট। তাহলে 1 ডিগ্রি ঘুরতে তার সময় লাগবে কত? 60/15। 60/15, মানে এটা কাটাকাটি করলে কত হবে? 4। মানে 1 মিনিটে ঘুরছে কত? 4। 1 ডিগ্রি ঘুরতে তার সময় লাগছে কত? 4 মিনিট। 1 ডিগ্রি ঘুরতে তার সময় লাগছে কত? 4 মিনিট। অ্যান্সার হলো 4। চলো, নিম্নলিখিত কোন নেতার জন্মদিনকে ভারতে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে? এটা সবাই জানো, সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, 5ই সেপ্টেম্বর। আর মনে রেখো ওয়ার্ল্ড টিচার্স ডে কবে পালন করা হয়? ঠিক তার পরে 1 মাস পর, ঠিক তার 1 মাস পর, মানে হচ্ছে কত? অক্টোবর, 5ই অক্টোবর। ঠিক আছে, এটা একসাথে মনে রাখা সহজ হয়, সেই জন্য একসাথেই বলে দিলাম এটা। পরবর্তী আমাদের যে কোশ্চেন সেটা হচ্ছে কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালিত হয়? ওয়ার্ল্ড হেলথ ডে, এটাও খুবই সহজ, 7ই এপ্রিল। আর এই যে 23শে এপ্রিল রয়েছে না, 23শে এপ্রিল হচ্ছে তোমার এক সেকেন্ড, কী বলে জানো ওটাকে? ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে। আমরা যে পুস্তক পড়ি, বুক অ্যান্ড কপিরাইট ডে। কপিরাইট ডে। ঠিক আছে, আর এইটা 23শে এপ্রিলটা না মনে রেখে 23শে এপ্রিলের পরের দিনটাকে মনে রেখো, বরং ওটা বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, কই গো, টাচ নিচ্ছে না, 24শে এপ্রিল।
24 এপ্রিল কী বলো তো? পঞ্চায়েতি রাজ দিবস। পঞ্চায়েতি রাজ দিবস, ঠিক আছে? পঞ্চায়েতি রাজ দিবস কোন দিনে পালন করা হয়? 24 এপ্রিল, ঠিক আছে? এই যে এইটা, সরি, 18 এপ্রিল হচ্ছে কি ওয়ার্ল্ড হেরিটেজ ডে। ওয়ার্ল্ড হেরিটেজ ডে, ঐতিহ্যবাহী দিবস আর কি। মহাত্মা গান্ধী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তোমরা সবাই জানো যে মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়ার সম্পাদক ছিলেন, ঠিক আছে? গ্রামী পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? গ্রামী পুরস্কার গানের সাথে সম্পর্কিত, গান, ঠিক আছে? বিজ্ঞানে আমরা দেখলাম কলিঙ্গ পুরস্কার, খেলাধুলাতে অর্জুন পুরস্কার, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, ঠিক আছে? সাহিত্যমূলক কাজকর্মের জন্য জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়ে থাকে, হ্যাঁ, বুকার প্রাইজ, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেওয়া হয়ে থাকে। স্বচ্ছ আকাশ নীল দেখায়, কারণ কেন 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 নীল দেখায় বলো? স্ক্যাটারিংয়ের জন্য স্বচ্ছ আকাশ নীল দেখায়। কারণ হচ্ছে নীল দেখায়, এর পিছনে সায়েন্সটা খুব ইন্টারেস্টিং, বাট তোমাদের অতটা ইন্টারেস্ট আছে কিনা এই বিষয়ে সেটা জানি না। আমার অনেক সময় মনে হয় যে এরকম কিছু আমার তো ভালো লাগে বলতে, বাট বুঝতেই পারছো কেন তোমাদের সেই ইন্টারেস্ট নেই। কারণ হচ্ছে লাল কেন দেখায় না? লাল এই কারণে দেখায় না, তার কারণ হচ্ছে লালের যে ওয়েভ লেন্থ, কই লেখা, ওয়েভ লেন্থ সেটা অনেক বড়, কিন্তু নীলের যে ওয়েভ লেন্থ সেটা এতটাই ছোট একটা যে ডাস্ট পার্টিকেল তার যে রেডিয়াস তার থেকেও ছোট হয় একটা নীল বা ব্লু যে ওয়েভ লেন্থ, সেই ওয়েভ লেন্থের যে ওয়েভ লেন্থটা মানে তরঙ্গ দৈর্ঘ্যটা একটা ডাস্ট পার্টিকেলের থেকেও ছোট হয়। তো বাতাসের মধ্যে যে ডাস্ট পার্টিকেল আছে না, সেটার মধ্যে দিয়ে যখন নীল লাল আলো যখন প্রবাহিত হয় তখন ওটা ক্রস করে যেতে পারে না, ধাক্কা খায় বেশি, সেই জন্য এদিকে ছড়াতে থাকে এবং সেটা চারিদিকটা যেন একটা নীলাভ হয়ে যায়। এই কারণের জন্য, এই স্ক্যাটারিংয়ের জন্য এটা নীলাভ হয়ে যায়। সিভি রহমান এটাকে আবিষ্কার করেছিল, এই জন্যই আমাদের আবিষ্কার করার জন্য 28 ফেব্রুয়ারি আমাদের সায়েন্স ডে পালন করে থাকি আমরা। সিভি রহমান আমাদের ভারতীয় লোক ছিল, 1930 সালে সে নোবেল পেয়েছিল। তো এই কথাগুলো মনে রেখো। তো এটা কী হবে দেখো, বিক্ষেপণ বলা হয় যতটুকু জানি আমি, মানে বিচ্ছুরণ বা বিক্ষেপণ এরকম বলা হয়। তো বিক্ষেপণে ওরা দিয়েছে, তো এরকম ক্ষেত্রে না চেক করে নেবে যে ইংলিশে কী দেওয়া রয়েছে। মোট কথা ইংলিশে স্ক্যাটারিং থাকবে যেখানে, সেটাই হবে অ্যান্সার। এবার স্ক্যাটারিংটা বিতে দেওয়া ছিল, আমি দেখেছি ওটা। তো যাই হোক, অপশন বিটা হবে অ্যান্সার সেই কারণে। নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে এসেছিল? ইবন বতুতা কার রাজত্বকালে এসেছিল? ইবন বতুতা এসেছিল বলো? মোহাম্মদ বিন তুগলকের আমলে। মোহাম্মদ বিন তুগলকের আমলে এসেছিল ইবন বতুতা। হ্যাঁ, এই ইবন বতুতার লেখা বইটার নাম কি? কিতাবুল রাহেলা, ঠিক আছে? ইবন বতুতার লেখা বইয়ের নাম। আর মনে রেখো আফ্রিকা থেকে এসেছিল, আফ্রিকার মরক্কো থেকে এসেছিল। আর কি এইগুলোই। নিচের কোন যন্ত্রটি উষ্ণতা পরিমাপ করে থাকে? নিচের কোন যন্ত্রটি উষ্ণতা পরিমাপ করে থাকে? দেখো, উষ্ণতা পরিমাপ করে থাকে দেখতে গেলে এখানে কিন্তু কনফিউজ করার মতো জিনিস ছিল, ঠিক আছে? তোমরা উচ্চ উষ্ণতা, এখানে একটা তোমাকে দিয়ে রেখেছে, উচ্চ উষ্ণতার কথা বলেছে, উচ্চ উষ্ণতা। এই উচ্চ উষ্ণতা মাপতে গেলে না তোমাকে পাইরোমিটার, হ্যাঁ, উচ্চ উষ্ণতা মাপতে গেলে পাইরোমিটারের কথাই বলবে। বাট যদি বলা হয় সূর্যের তাপমাত্রা, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা মাপতে গেলে কি দরকার হয়? সেটা হচ্ছে তোমার হেলিওমিটার। এই হেলিও শব্দটা না, এই হেলিও এখানে ঠিক লেখা নেই, হ্যালো লিখে দিয়েছে, হেলো নয়, হেলিওমিটার। এই হেলিও শব্দটা সূর্যের সাথে সম্পর্কিত। আর থার্মো বুঝতেই পারছো, থার্মোস্ট্যাট, হ্যাঁ, এটা থার্মো মানে তোমার তাপমাত্রার সাথেই সম্পর্কিত। কিন্তু যখন তোমাকে এটা বলা হবে, আর একটা বলে দিই এর সাথে সম্পর্কিত হচ্ছে ক্রায়োমিটার কিন্তু সবথেকে নিম্ন তাপমাত্রা পরিমাপের জন্য ক্রায়োমিটার ব্যবহার করা হয়ে থাকে। এবং পাইরো কথাটাই হচ্ছে তোমার উচ্চ তাপমাত্রার সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো এখানে উচ্চ তাপমাত্রা বলতে আশা করি ওটা এটাই বলতে চেয়েছে, পাইরোমিটার। কারণ আমি আশা করি কেন বলছি, কারণ অ্যান্সার কি এলে তবে এটা বোঝা যাবে। কারণ পাইরো হেলিওমিটার যেটা, এই পাইরো হেলিওমিটারে কিন্তু এক প্রকারে কিন্তু এটাও কিন্তু উচ্চ তাপমাত্রায় কিন্তু পরিমাপ করে থাকে। সূর্যের তাপমাত্রা আমরা বুঝতেই পারছো উচ্চ তাপমাত্রাই বটে, কিন্তু এখানে যেহেতু সূর্য কথাটি উল্লেখ নেই, তাই সেই কারণে আমি এটা অ্যান্সার কিন্তু পাইরোমিটারই নিচ্ছি, ঠিক আছে? পেনে খুব ডিস্টার্ব করছে আর আমি ঘোরাতে পারবো না, একদমই কাজ করছে না, কিছু টাচই নিচ্ছে না। তো ঠিক আছে, আমি যতটুকু পারলাম তোমাদের বলার চেষ্টা করলাম। তো এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ওকে, বাই।